আজ আমি শোনাব স্বনামধন্য লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের লেখা একটি গল্প, নাম চোরকাটা। ম্যারেজ রেজিস্ট্রারের অফিসে পৌঁছতে দেরি হলো অঙ্গনার। ট্যাক্সি থেকে নেমে চোখে পড়ল সকলে এসে গেছে ইতিমধ্যেই। দেবরাজ তো বটেই, বৈশাখী, তন্ময়, রাকা, এমনকি দিদির পিছু পিছু চিরকালের লেট লতিফ সরোজদাও। দল বেঁধে গুলতানি চলছে ফুটপাথে। শালিকাকে দেখেই সরোজদা হৈ হৈ করে উঠল। ব্যাপারখানা কি? তোমাদের বাড়িতে রিং হয়েই চলেছে, অথচ কেউ ফোন তুলছে না। ল্যান্ডলাইন তো কাল থেকে ডেড। অঙ্গনা করুণ চোখে তাকালো। বাবা আজ কমপ্লেন করতে যাবে। কঙ্কনা বোনের বেশভূষাটা দেখে নিচ্ছিল। সাদা খোলের বাংলাদেশি জামদানিখানা বুঝি তেমন পছন্দ হয়নি। ভ্রু ভঙ্গি করে বলল, কি যে করিস না, আমরা সেই কখন দেখে দাঁড়িয়ে। পাশ থেকে তন্ময়ের ফোড়ন। বেচারা দেবরাজের তো চিন্তায় চিন্তায় কপালে পার্মানেন্ট ভাঁজ পড়ে গেল। দেবরাজ যেন সত্যিই খানিক উদ্বেগে ছিল এতক্ষণ। পাতলা মেঘ সরে হাসি ফুটেছে মুখে। কাঁধ ঝাঁকিয়ে বলল, আরে দূর, ঘাবড়াবো কেন? আসলে ওর মোবাইলটাও বন্ধ, যোগাযোগই করা যাচ্ছে না। যা বাজে কথা। অঙ্গনা তাড়াতাড়ি ব্যাগ খুলে বার করলো সেলফোনখানা। পরক্ষণেই জিভ কাটল। ও মা, তাই তো, সকালে আজ অনই করিনি। খুব নার্ভাস হয়ে আছিস নাকি? ঠিক তা নয়, তবে অঙ্গনা খানিক অস্বস্তিতে পড়েছিল বইকি। আর অস্বচ্ছন্দ পরিস্থিতি মানেই তো এক ধরনের মানসিক চাপ। বাবা যা খেল দেখালো টুকটুক। জ্ঞান হওয়া ইস্তক টুকটুক জানে সকাল 9টার মধ্যে অফিসে যায় মা। ঘটনাটা টুকটুকের কাছে এতই স্বাভাবিক, কখনো সে বায়না জোরে না। কিন্ডারগার্টেনে ভর্তি হওয়ার পর থেকে তো মার ওই প্রস্থান খেয়ালই করে না আজকাল। সেই মেয়ে আজ যেন গন্ধ পেয়ে গেল, নাকি সকালে ঘোড়ায় জিন দিয়ে ছোটা মা আজ হেলে দুলে তৈরি হচ্ছে, অনেকটা সময় নিয়ে সাজগোজ করলো। এতেই বুঝি টুকটুকের ষষ্ঠেন্দ্রীয় সংকেত পাঠালো, বিপ বিপ। ব্যাস, অমনি আবদার শুরু। কোথায় যাচ্ছ? একবার না বললেই মেয়ে ঠোঁট ফুলে এতখানি। অঙ্গনা যতই অফিসের দোহাই দিক, দাদু দিদা যতই ভোলাক, টুকটুক আর শুনলে তো। কত কষ্টে তাকে শান্ত করে চকলেট, বাবুলগাম ঘুষ দিয়ে স্কুলে পাঠিয়ে তবে না স্বস্তিতে রওনা হতে পারল অঙ্গনা। কিন্তু এইসব গল্প নিশ্চয়ই এখন শোনানো যায় না। অঙ্গনা জবাব না দিয়ে হাসলো আলতো। বৈশাখীর পিঠে ছোট্ট চাপড় দিয়ে বলল, ফালতু বকে আর সময় নষ্ট করিস না তো, চল চল। সরকারি ছাদনাতলাটি দোতলায়। পুরনো আমলের বাড়ি, উঁচু উঁচু সিঁড়ি, মাত্র একটা তলা ভাঙতেই হাঁপ ধরে যাওয়ার জোগাড়। ওপরে এসে অঙ্গনা একটু দম নিল। অফিস ঘরখানা দেখে ঈষৎ হতাশ। ঘুপচি মতন নয়, বেশ বড় সড়ই, তবে কেমন অন্ধকার অন্ধকার। একে এলাকাটাই ঘিঞ্জি, বাড়ির গায়ে বাড়ি, তার ওপর দুটো জানলাই পশ্চিম মুখ, ঘরে আলো ঢুকবে কোত্থেকে? দুখানা টিউব লাইট জ্বলছে, তাদেরও ভারী নিষ্প্রভ দেখায়। চেয়ার টেবিল আসবাবেরও কি ছিঁড়ি, যেন জীর্ণতার বিজ্ঞাপন। এমন মলিন পরিবেশে জীবনের শুভ মুহূর্তের সূচনা হয়? কি দেখি এই অফিসটা পছন্দ করলো দেবরাজ? পলকের জন্য স্মৃতির মৃদু টোকা। কৌশিকের সঙ্গে বিয়েটা হয়েছিল সন্ধেবেলায়। গোটা বিয়ে বাড়ি তখন আলোয় আলোয় ঝলমল। বাচ্চে সানাই, উলু দিচ্ছে মা মাসিরা, শঙ্খধ্বনিতে গম গম চারিদিকে নিমন্ত্রিতদের হুল্লোড়ে খুশির লহর বইছে যেন। তা অমন একটা চোখ ধাঁধানো ঔজ্জ্বল্যের পরিণতি বা কী হলো? 3.5 বছরের মাথায় জোর ভেঙে খান খান। অবাঞ্ছিত ভাবনাটাকে সরিয়ে অঙ্গনা চেয়ার টেনে বসল। পাশে চোস্ত পাঞ্জাবি শোভিত দেবরাজ। বাকিরাও আসন নিয়েছে যে যার মতো। কাগজের মোড়ক খুলে দুখানা মোটা মোটা জুঁই ফুলের মালা টেবিলে রাখলো রাকা। কঙ্কনার ভ্যানিটি ব্যাগ থেকে বেরোলো সিঁদুর কৌটো। সরোজের ঝোলা থেকে বেরোলো এক বাক্স লাড্ডু। টেবিলের উল্টো পারে রেজিস্ট্রার সাহেব, আইনি বিয়ের পুরুত মশাই। গোলগাল চেহারা মধ্যবয়সী মানুষটি
ভাবলেশহীন মুখে কাগজপত্র ঘাঁটছেন। চালসে চশমার ফাঁক দিয়ে দেবরাজ অঙ্গনাকে দেখে নিয়ে বললেন, কি রেডি? তন্ময় উচ্ছ্বসিত স্বরে বলল, 100%। ওরা তো মুখিয়েই আছে, আপনি হুইসেল মারলেই দৌড় স্টার্ট। পেপার সব আনা হয়েছে, যা যা বলেছিলাম? এভরিথিং হাজির স্যার। শরৎ ঝোলা দেখালো। অরিজিনাল, জেরক্স, যা চাইবেন পেয়ে যাবেন। ও, এবার তাহলে শুভ কাজটা। 1 সেকেন্ড। তন্ময় ঝটাক উঠে দাঁড়িয়েছে। আগে মালা দুটো পরিয়ে দিলে হতো না? যা, আগে শৈশাবুত হোক। রাখা খিলখিল হাসছে। তারপর তো মালা বদল। তখন তো এ ওকে পরাবে, এখন গলায় ঝোলানো থাক, ঝাক্কাস দেখাবে। কেন বোর করছো বস? দেবরাজের গা মোচড়ালো। সিস্টেমেটিক্যালি চলুক না। সরোজ মাথা দুলিয়ে বলল, ওহো, আজ তো তোমাদের মতো চলবে না, দেখতে হবে মেজরিটি কি চায়। এই, তুমি আর খঞ্জনি বাজিও না তো, কঙ্কনা লঘু ধমক দিল। কাজটা সুষ্ঠুভাবে হতে দাও। কাজ তো সামান্যই। প্রথমে একজোড়া দস্তখত, তারপর সাক্ষীদের সই, শেষে রীতিমাফিক শপথ বাক্য পাঠ। তবু তৃতীয় ধাপে কেন যে একটু হোঁচট খেলো অঙ্গনা। আমি শ্রী সুব্রত ঘোষের কন্যা অঙ্গনা বসু আজ থেকে ঈশ্বর অনুতোষ শিকদারের পুত্র দেবরাজ শিকদারকে আমার বৈধ স্বামীরূপে গ্রহণ করলাম। এই মামুলি বাক্যটি উচ্চারণ করতে গিয়ে থমকালো হঠাৎ। ঠিক এই মুহূর্তে ফের কেন হানা দেয় কৌশিক? বসু পদবিটা কানে লাগলো বলেই কি? গত 1 বছরে বদলে নেওয়াই যেত, স্রেফ গড়িমসি করে হয়ে ওঠেনি। আবার কোর্টে ছোট, এভিডেভিট করো, কপি তুলে অফিসে জমা দাও, অত হ্যাপা কে পোহায়? কিন্তু এমন একটা দিনে ওই দুটো মাত্র অক্ষরে যে অস্বস্তিকর ঠেকতে পারে, এ তো অঙ্গনার মাথায় ছিল না, থাকারও কথা নয়। কোনো কোনো বিশেষ মুহূর্তে নামের পাশে লেজুরটুকুই যে আস্ত একটা মানুষের প্রতীক হয়ে দাঁড়ায়, অত শত কি অনুমান করা সম্ভব? অতীতের এক অকিঞ্চিতকর ছায়া যে কেন খোঁচা দেয় মনে। বৈশাখী পাশে এসে দাঁড়িয়েছে, ঠেলা মেরে বলল, এই, মনে মনে আওড়ালে চলবে না, লাউড লাউড, রেজিস্ট্রার সাহেব শুনবেন সকর্মে। আহা, ওর টেকিং কি যে সে ব্যাপার, আমার ছোট গিন্নিকে একটু টাইম দাও। সরোজ মস্করা জুড়েছে, কথাটা হৃদয় থেকে উৎসারিত হতে হবে তো। সরোজের বাচনভঙ্গিতে হাসির ফোয়ারা। অঙ্গনাও ফিক করে হেসে ফেলল। চকিত আলোড়নটুকু সরিয়ে বাঁধা গতের বাক্যটি সম্পূর্ণ করল অঙ্গনা। সমবেত করতালির সঙ্গে সাঙ্গ হলো মালা বদল, সিঁদুর ছোঁয়ানো। সরোজ এবার সবাইকে লাড্ডু বিতরণ করছে। নিবন্ধক মশাই অবসর নিলেন না। রোজ রোজ রেজিস্ট্রি বিয়ের মিষ্টি খেয়ে নাকি মধুমেহতে ভুগছেন। নিচে নেমে তন্ময় শটান হাত বাড়িয়ে দিয়েছে দেবরাজের দিকে। জোরসে একটা করমর্দন করে বলল, কনগ্র্যাটস বাডি। দেবরাজ মুচকি হেসে বলল, থ্যাঙ্কস। জব্বর প্রমোশন পেলি কিন্তু, ছিলি ফ্রেন্ড, হয়ে গেলি হাজব্যান্ড। এবার আমাকেও একটু দেখো। এই রাঁকামাকারা তো আমায় কোনোদিনই পুঁছলই না। দিব্যি যে যার বর বাচ্চা নিয়ে লটর পটর করছে। এদিকে আমি যে 30 ক্রস করে গেলাম, এরপর রিজেকশনের স্ট্যাম্প না পড়ে যায়। বাঁচা যাবে। বৈশাখী ঝেঁজে উঠল, তোরা কেউ বরকে ডিভোর্স করবি না? না রে, আমিও তাহলে দেবরাজের মতো একটা চান্স পেতাম। নিছক রঙ্গ করেই বলা, তবে কথাটা অঙ্গনাকে বিঁধেছে সহসা। মুখের স্মিত ভাব বজায় রাখতে চেয়েও পারল না। তন্ময়ের যে চিরকালই তালজ্ঞান কম, কোথায় কি বলতে হয় সে বোধটুকু নেই অঙ্গনা জানি। কিন্তু তন্ময়ের ওই প্রশ্নই কি বলে দেয় না, দেবরাজ আর অঙ্গনাকে নিয়ে বন্ধুবান্ধব মহলে কানাকানি চলে নিয়মিত। অঙ্গনা চোরা চোখে দেবরাজকে দেখল এক ঝলক। দেবরাজ যেন শোনেও শোনেনি, তার উদাস দৃষ্টি আকাশবাণী। নেহাতি উপেক্ষা ভরে কথাটাকে উড়িয়ে দিল কি? কৌশিক হলে কিন্তু কিছু একটা প্রতিক্রিয়া ঘটতই। নিদেন পক্ষে লাল হয়ে যেত মুখখানা, যা স্পর্শকাতর স্বভাব। যত সব ফালতু ভাবনা।
আচ্ছা, নো কৌশিক, নেভার, এক মুহূর্তের জন্যও নয়। নিজেকে স্থিত করার জন্য জোর করে মুখে একটা আহ্লাদী ভাব ফুটিয়ে অঙ্গনা পলকে উচ্ছল। ও সরোজদা, ট্যাক্সি ম্যাক্সি ডাকুন, লাঞ্চ করতে হবে না? নিজের নিজের কানেই কেন যে বেখাপ্পা ঠেকল অঙ্গনার। ছোট্ট চীনা রেস্তোরাঁ এতক্ষণ ফাঁকা ফাঁকা ছিল, একসঙ্গে 7 মূর্তির আগমনে নিমেষে সরগরম। দুখানা টেবিল জুড়ে গেল পাশাপাশি, ওয়েটাররা শশব ব্যস্ত, মুখের কথা খসার আগেই গ্লাসে গ্লাসে জল হাজির। বসেই গল্পে মেতে উঠেছে গোটা দল। বৈশাখী বকছে বেশি। রাকা একটু ফাঁক পেয়ে অফিসের ঝাঁপি খুলছিল, তাকে আওয়াজ মেরে থামালো তন্ময়। এরই মাঝে সরোজের টুকটাক টিপ্পনি, অমনি টেবিল জুড়ে পায়রা ওড়ানো হাসি। দেবরাজও হাসছে খোলা গলায়। লঘু পরিবেশটা ভালো লাগছে অঙ্গনার। বিয়ের দিন বলে কথা, খানিক হইচই না হলে মানায়। তবে খাবার দাবারের ব্যবস্থাও তো করতে হয় এবার। কৌশিক হলে এসেই আগে অর্ডারটা দিয়ে দিত। অঙ্গনা বলেই ফেলল, কে রে দেবরাজ, তোর কি হুঁশ টুস নেই? মেনু কার্ডটা খোল, দেখ কে কি খাবে। দেবরাজের তুরন্ত জবাব, আমি কেন, তুই রয়েছিস, দিদি সরোজদা রয়েছে। হুঁ, আজ তুমি বলির পাঠা। সরোজ মাথা দোলাচ্ছে। কতটা বধ হবে নিজেই ঠিক করো। ধুস, আজ বেটার ক পয়সাই বা খসবে। রাকা ফুট কাটল। মাত্র এই কজনকে খাইয়েও পার পাবে নাকি? জানি রে বাবা, জানি। বড় সড়ো না ধসিয়ে তোরা কি ছাড়বি? তা সেটা হচ্ছে কবে? প্রশ্নটা অঙ্গনাকে চালান করে দিল দেবরাজ। কী রে, কবে পার্টি দিচ্ছি আমরা? আগে ফ্ল্যাটের কাজকর্মগুলো শেষ কর, ঠিকঠাক গুছিয়ে নি। এই, তোরা এখনও তুই তোকারি করছিস কেন রে? কঙ্কনার দিদি সুলভ ধমক। বিয়ে তো হয়ে গেছে, এবার তুমি তো ওঠ। অভ্যেস কি একদিনে পাল্টায় দিদি? দেবরাজ মুচকি মুচকি হাসছে। আমি যে একজন বিবাহিত মানুষে পরিণত হয়েছি এইটাই তো এখনো মাথায় ঢোকেনি। কবে ঢুকবে? থোড়া ওয়াক্ত লাগেগা। অঙ্গনার হাসি পেয়ে গেল। সত্যিই তো, দেবরাজকে এখনও একটুও বর্বর মনে হচ্ছে না। কৌশিককে কিন্তু বিয়ের দিনই যথেষ্ট স্বামী স্বামী লাগছিল, যা গম্ভীর মুখে বরাসনে বসেছিল। ওফ, আবার সেই কৌশিক। সামান্য মাথা ছাকিয়ে অঙ্গনা নিজেই খাদ্য তালিকাটা টানল। আলগা চোখ বুলিয়ে ডাকল স্টুয়ার্টকে। প্রথমে মুখ চালানোর মতো কিছু তো আসুক, তারপর ধীরে সুস্থে নয় মেন কোর্স বলা যাবে। চোখ নাচিয়ে বন্ধুদের জিজ্ঞেস করলো, তোরা আর কিছু নিবি? স্যুপ টুপ? ওরে বাবা, স্যুপ খেলেই আমার পেট ভরে যায়। বাদ বাদ, ভেজাল বিলকুল বাদ। শেষে বরং ডেজার্ট হলেই চলতে পারে। নির্দেশ টুকে নিয়ে চলে গেল টাই বাঁধা লোকটি। ভিনিগারে ভেজানো মিষ্টি মিষ্টি পেঁয়াজের টুকরো কচকচ চিবোচ্ছে তন্ময়। মেজাজি ভঙ্গিতে দেবরাজকে বলল, তারপর তোরা হানিমুনে কবে যাচ্ছিস? না গেলেই নয়, কলকাতাতেই তো খাসা আছি, একদিন নয় লঞ্চে বেলুর ঘুরে আসব। ফাজলামি রাখ, মধুচন্দ্রিমা ছাড়া বিয়ে কমপ্লিট হয় না। বলছিস? তাহলে তো ছুটি ছাটা নিতে হয়, প্ল্যান ট্যান কিছু করতে হয়। প্ল্যান প্রোগ্রামের কি আছে? টিকিট কাটবি, নর্থ বেঙ্গল চলে যাবি, তারপর সোজা হিমালয়, গ্যাংটক, পেলিং। আমি পাহাড়ে যাব না বলে ফেলেই অঙ্গনা থতমত। আশ্চর্য, না কেন বলল? পাহাড় তো সে ভালোই বাসে। ধ্যান গম্ভীর বরফ চূড়া, সবুজের বাহার, পাগলা ঝোড়া, সঙ্গে একটা শীতল আমেজ তাকে যথেষ্টই টানে। কৌশিকের সঙ্গে মধুযামিনী যাপন করতে সিকিম গিয়েছিল। সেই স্মৃতি কি নিষেধ বার্তা পাঠালো হঠাৎ? দেবরাজের চোখে চোখ রেখে অঙ্গনা বলল, আমরা বরং ভাইজাগ যেতে পারি, ওদিকটা কখনোই ঘোরা হয়নি। নট আ ব্যাড আইডিয়া, আরাকু ভ্যালিও দেখে আসা যাবে। অঙ্গনা স্বস্তি বোধ করলো। যাক, তার খচখচানিটা বোধ হয় টের পায়নি দেবরাজ। তবে ওয়াল্টিয়ার হোক বা যেখানেই হোক, যাওয়ার অনেক ঝঞ্ঝাট। টুকটুকের কি হবে? দাদু দিদার কাছে রেখে যাবে? তাকে ফেলে বেড়াতে গেলে মেয়ের অভিমান হবে না তো? আবার সঙ্গে নিয়ে গেলেও সমস্যা। ভ্রমণটা আদৌ মধুচন্দ্রিমা থাকবে কি?
অন্তত দেবরাজের কাছে। এইসব 7-5 ভেবেই প্রসঙ্গটা পারেনি অঙ্গনা। দেবরাজও এড়িয়ে গেছে সযত্নে। কঙ্কনা টয়লেটে গিয়েছিল। ফিরে বোনের পাশে বসে গলা নামিয়ে বলল, বাবাকে এবার একটা মোবাইল কিনে দিতে হবে, বুঝলি? চট করে ব্যাপারটা বোধগম্য হলো না অঙ্গনার। অস্ফুটে বলল, কেন? এই তো বাড়িতে ফোন করলাম, ভাবলাম সব ঠিকঠাক চুকে গেছে, খবরটা দিয়ে দিই। তা এখনও লাইন বেহাল, বেজেই গেল। আজ ঠিক হবার চান্স নেই, কিন্তু একটা ইন্টিমেশন তো দেওয়া দরকার। তুই তো আবার রাতে ফিরছিস না। সেরকমই তো কথা হয়েছে, মা বাবা জানে। তবুও মা যে টেনশন পার্টি, চিন্তা তো করবেই। কঙ্কনা পলক ভেবে নিয়ে বলল, নো প্রবলেম, ফেরার পথে আমরাই নয় বুড়ি ছুঁয়ে যাব। টুকটুকের সামনে কিন্তু কিছু বলিস না। না রে বাবা না, ওইটুকু আকেল আমার আছে। কিন্তু কি কিন্তু? তোরা যে এরপর আলাদা থাকবি, তুই টুকটুক আর দেবরাজ হিন্টস দিয়েছিস মেয়েকে? না রে, এবার দেখি একটু রইয়ে সইয়ে, এখনই তো শিফট করছি না। বাবা মারও কিন্তু টুকটুককে ছেড়ে দিতে খুব কষ্ট হবে। খুট করে কথাটা কানে বাজলো অঙ্গনার। ছেড়ে দিতে মানে? টুকটুক কি মা বাবার? তবে অঙ্গনা তো এও অস্বীকার করতে পারে না, ওই নাতনি এখন দাদু দিদার প্রাণ ভোমরা, এবং সেটাই স্বাভাবিক। অঙ্গনা যখন কৌশিকের বাড়ি থেকে পাকাপাকিভাবে চলে এলো, টুকটুক কতটুকু, 2ও হয়নি। তখন থেকেই তো নাতনির সঙ্গে লেপ্টে আছে দাদু দিদা। অঙ্গনা তো দেখেছে আপোষে ছাড়াছাড়ির চুক্তিপত্র তৈরির আগে দুজনেই কি পরিমাণ উদ্বেগে ছিল। যদি কৌশিক মেয়েকে না ছাড়তে চায়, যদি মামলা জোরে। সংশয় অবশ্য অঙ্গনারও ছিল, কৌশিক যা ইগোইস্ট। সুখের কথা শেষ পর্যন্ত কোনো ঝামেলা পাকায়নি। বদলি হয়ে তখন চলে গেছে নয়ডায়। হিসেবে তো কৌশিক যথেষ্ট দড়, বুঝেছে বোধহয় একা একা মেয়ের ঝোঁককে সামলানো মুখের কথা নয়। আর তারপর তো টুকটুককে পুরোপুরি কবজায় পেয়ে দাদু দিদার জীবনটাই নাতনিময় হয়ে গেল। এই যে এখন বাবা মা অঙ্গনার দ্বিতীয় বিয়ে নিয়ে তেমন প্রীত নয়, তার একটা কারণ তো নাতনি। ভুরি ভোজ চুকতে চুকতে প্রায় 2:30। কবজি ঘড়িতে সময় দেখেই বৈশাখী লাফ দিয়ে উঠেছে। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেল, 3টে পিংপক দিয়ে স্কুল ছুটি। তখন যদি আমায় গেটে না দেখে, দুজনে এমন চিৎকার জুড়বে। হ্যাঁ রে, পৌঁছতে পারবো তো? খুব পারবি, দৌড়ে যা, চর্বি খানিকটা কমবে। হাস্যরোলের মাঝেই ঊর্ধ্বশ্বাসে বৈশাখীর ছুট। মৌরি চিবোতে চিবোতে বাকিরাও রেস্তোরাঁর বাইরে। ছোট একটা ঢেকুর তুলে সরোজ বলল, এবার আমরাও তাহলে কাটি। কঙ্কনা বলল, হ্যাঁ, ট্যাক্সি ধরো, ভবানীপুরে একবার বাবা মার সঙ্গে দেখা করে। ওদিকে যাবেন? রাকা চোখ ঘোরালো, তাহলে তো আমিও আপনাদের ট্যাক্সিতে যেতে পারি। তন্ময় কাঠিতে দাঁত খোঁচাচ্ছিল, তেরচা চোখে দেবরাজকে জিজ্ঞেস করলো, তোরা কি এখন স্ট্রেট তোদের নতুন ফ্ল্যাটে? কেন বলতো? আমার তো এখন কিছুই করার নেই, চল তোদের খানিক কোম্পানি দিয়ে দিই। খবরদার না, রাকা প্রায় ঝাঁপিয়ে পড়েছে, তুই আমাদের সঙ্গে যাবি। কোথায়? গড়িয়াহাট মোড়ে ছেড়ে দেবো, চারদিকে 4টে রাস্তা, যেদিকে খুশি হাঁটবি। বলেই অঙ্গনাকে একটা মিষ্টি হাসি উপহার দিল রাকা। চোখ টিপে বলল, হ্যাভ আ নাইস টাইম। তন্ময়কে প্রায় বগল দাবা করে রওনা দিল সবাই। সদ্য বিবাহিত স্বামী স্ত্রী ফুটপাথে দাঁড়িয়ে। অঙ্গনা ঈষৎ আনমনা। আশ্চর্য, সবেমাত্র বিয়ে হলো, অথচ তেমন কোনো অনুভূতি জাগছে না কেন? দেবরাজের কিছু তার অজানা অচেনা নয়, এটাই কি বিয়ের রোমাঞ্চকে ফিকে করে দিল? আলাদা কোনো পুলকও তো নেই, কিংবা রহস্য। দ্বিতীয় বিয়ে কি এরকমই হয়? দেবরাজ মৃদু ঠেলা দিল, কে ধ্যান করছিস? অঙ্গনা নড়ে উঠল। কিছু না তো। দেবরাজের ঠোঁটে মিটিমিটি হাসি। তোকে কিন্তু বেশ বউ বউ লাগছে, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। আহা, সিঁদুর পরে আমায় আগে যেন দেখিসনি, কথাটা বলতে গিয়েও অঙ্গনা থমকেছে। ছি, ওই সংলাপ কি এখন শোভা পায়? অন্ধকার নেমেছে অনেকক্ষণ।
তেতলার পুঁচকে ব্যালকনি থেকে সামনের লেকটা দেখছিল অঙ্গনা। নামেই লেক, আদতে বড়সড় পুকুর, তবে পাড়টার বাঁধিয়ে চেহারাখানা বেশ জমকালো। আলো পড়ে জল ঝিকমিক, চমৎকার একটা হাওয়াও বইছে। ফাল্গুনের নরম বাতাস শরীর জুড়িয়ে যায় যেন। না, ফ্ল্যাটটা দেবরাজ মন্দ বাছেনি, যদিও চূড়ান্ত পছন্দটা অঙ্গনারই। ঘর দোর কেনার সময়ে অনেক দেখে বুঝে নিতে হয়, ছেলেদের মাথায় অত শত আসে না। ওই লেকটির কল্যাণে পূব দক্ষিণ খোলাই থাকবে বরাবর, শুধু জায়গাটা শহরের একটু প্রান্তে, এই যা। তাতেও কোনো অসুবিধে নেই, বাস, মিনি বাস, বাজার হাট সবই প্রায় দরজায়। ভবানীপুরেও যাওয়া যাবে সরাসরি। তবে হ্যাঁ, ফ্ল্যাটটা আরেকটু বড় হলে ভালো হতো, হাত পা ছড়িয়ে থাকা যেত দিব্যি। এখানে ঘরগুলো ভবানীপুরের বাড়ির চেয়ে অনেক ছোট, আর কৌশিকদের তুলনায় তো। ফের কৌশিক কেন? অঙ্গনা কষে ধমকালো নিজেকে। বাড়িখানাই বড় ছিল কৌশিকের, মনটা তো ছোট্ট, এইটুকুন। একটা বিশ্রী রকমের কেজো লোক, রসকস বস্তুটিই ধাতে নেই, সম্পূর্ণ এক ছকে বাঁধা জীব। এত তুচ্ছ তুচ্ছ ব্যাপারে তুলকালাম করতো কৌশিক। চাবি আলমারিতে ঝুলছে কেন? ইস্ত্রি করা জামা কাপড় কেন গুনে রিসিভ করনি? আমাকে জিজ্ঞেস না করে কেন নিউজ পেপারের লোকটাকে পে করলে? কৌশিককে জীবন থেকে ঝেড়ে ফেলতে পেরে অঙ্গনা তো বেঁচে গেছে, এবার একেবারে ছেটে ফেলতে হবে মন থেকে, ফেলতেই হবে। দরজায় শব্দ। অঙ্গনা ব্যালকনি থেকে ফিরল। হ্যাঁ, দেবরাজ চাবি খুলে ঢুকছে। এক হাতে প্লাস্টিকের বড়সড় ঝোলা, অন্য হাতে রজনীগন্ধার গোছা। অঙ্গনা পুলকিত মুখে বলল, হঠাৎ ফুল আনতে গেলি কেন? পুষ্পবিনা কি ফুলশয্যা হয় সখী? খ্যাপা, অঙ্গনা হেসে বলল। চাবি কোথায়? বিছানায় ছড়িয়ে দেব। পারিসও বটে। কোমল ভ্রুকুটি হেনে ফুলটা নিল অঙ্গনা। রজনীগন্ধার ঘ্রাণ নিতে নিতে এসেছে পুবের ঘরে। এটাই ফ্ল্যাটের একমাত্র বাসযোগ্য কক্ষ এখন। সদ্য কেনা খাট, আলমারি, মিনি ওয়ার্ড্রপ ছাড়াও রয়েছে একখানা টেবিল, সঙ্গে খান দুয়েক চেয়ার। দেবরাজ মাঝে মাঝে এসে থাকছে এখানে, তারই মোটামুটি একটা বন্দোবস্ত। হাতের ঝোলা টেবিলে রেখে বিছানায় বসেছে দেবরাজ। আর মোড়া ভেঙে বলল, আজকের মতো আমার জব ফিনিশড। রুটি তড়কা, জলের বোতল, কাগজের প্লেট, গ্লাস সব এনে দিয়েছি, আর আমি কিচ্ছুটি করব না। কি আমার কাজের মানুষ রে। ফুলের গোছা বিছানায় নামিয়ে দেবরাজের চুল আলগা ঘেঁটে দিল অঙ্গনা। ধপাস করে পাশে বসে বলল, তুই একটা আস্ত ঢ্যাঁড়স। কেউ? এই কটা দিন কি করলি শুনি? গত সপ্তাহে ফ্ল্যাটের যে হাল দেখে গিয়েছিলাম, এখনও তো সেই অবস্থা। রংটা অন্তত কমপ্লিট হওয়া উচিত ছিল। মিস্ত্রিগুলো মাঝে দুদিন ডুব দিল যে, ওদের কি একটা পরব গেল। তোর সবই বড্ড গয়ং গচ্ছ। আমি কিন্তু বাথরুম কিচেনের ফিটিংসের সময়ে রেগুলার এসে সার্ভিস দিয়ে গেছি। উঠে পড়ে না লাগলে ওগুলো যেমনকার তেমন পড়েই থাকতো। কি করা যাবে বল? আমি তো আর তোর মতো উদ্যোগী নই। কৌশিক বসুর ট্রেনিংয়ে তো আমি থাকিনি। এই, একটা ফালতু লোককে টানছিস কেন রে? দেবরাজের পরিহাসে অঙ্গনার আঁখিতে ছদ্মকোপ। আমরা কি প্রমিস করেছি ভুলে গেলি? নো অতীত ঘাঁটাঘাঁটি। সরি, মুখ ফুসকে বেরিয়ে গেছে। অঙ্গনার কাঁধে হাত রাখল দেবরাজ। নতুন বউয়ের গাল টিপে দিয়ে বলল, জানিসই তো আমি ঢিলেঢালা আদমি, তাড়া লাগাস কেন? বাড়ির কাজ 10 দিনে শেষ না হলে 20 দিনে হবে, কটা দিন দেরিতেই নয় লাইফ স্টার্ট হবে। বুঝেছি, আমরা একসঙ্গে রইলাম কি না রইলাম তাতে তোর কিছু যায় আসে না। যা বাবা, কি কথার কি অর্থ? আর একটু ঝুঁকে অঙ্গনার ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো দেবরাজ। গাঢ় স্বরে বলল, তুই বুঝিস না আমি তোকে কতটা চাই। অঙ্গনার শরীর জুড়ে এক অদ্ভুত শিহরণ, চেনাও বটে অচেনাও বটে। যখনই শব্দ কটা উচ্চারণ করে দেবরাজ, প্রতিবারই যেন নতুন লাগে, আরও গভীর, আরও উত্তেজক। দুহাতে দেবরাজের গলা বেড় দিয়ে ধরল অঙ্গনা। কতক্ষণ কাটল কে জানে, হয়তো কয়েক মিনিট, হয়তো বা অনন্তকাল। এক সময়ে নিজেকে বিযুক্ত করে অঙ্গনা উঠে দাঁড়ালো।
শাড়িটা চটকে মটকে গেছে, কাল এটা পরেই অফিস যেতে হবে, আর দলা মোচড়া করা উচিত নয়। টুকটুককে লুকিয়ে একটা নাইটি পরেছিল ব্যাগে। টয়লেটে গিয়ে নিজেকে বদলে এলো রাত পোশাকে। শাড়িখানা ভাঁজ করছে সযত্নে। হঠাৎই দেবরাজকে বলল, একটা ব্যাপার কিন্তু মাথায় রাখিস, আমি নয় কদিন পরেই এলাম, তবে পার্টির হাঙ্গামাটা আগে চুকিয়ে দেওয়াই ভালো। দেবরাজ বিছানায় আধশোয়া, পা দোলাতে দোলাতে বলল, ম্যাডামের হুকুম শিরোধার্য, কবে আয়োজনটা করি? নেক্সট উইকেন্ডে হতে পারে, ওটাকে নয় আমাদের ফর্মাল গৃহপ্রবেশ বলেও চালিয়ে দেব। বেড়ে আইডিয়া, এক ঢিলে দুই পাখি। তা মোটামুটি কতজন নিমন্ত্রিত হতে পারে? কত আর? দেবরাজ কপাল কুঁচকে উঠে বসল। এই ধর, আমাদের কমন ফ্রেন্ড সার্কেল, তোর অফিস, আমার অফিস, আর কিছু রিলেটিভ, তোদের ফ্যামিলির জনা 15, আর আমার বাড়ির যে এলো। যে মানে সবাই আসবে না? দাদা বৌদি হয়তো অ্যাটেন্ড করবে। দেবরাজ একটুক্ষণ চুপ থেকে বলল, আমি কাউকে সাধাসাধি করতে যাব না। দেবরাজের গোটা পরিবারটাই এই বিয়েতে গড়রাজি। অঙ্গনা জানে, বিশেষত দেবরাজের মা। একে ডিভোর্সি, তাই বাচ্চা রয়েছে। এমন মেয়েকে কটা বাড়ি বা সহজে বউ হিসেবে মানতে পারে? তবু ভাবলে কোথায় যেন একটা চিনচিন করে, মনটা বিস্বাদ হয়ে যায়। কিঞ্চিত ভার গলায় অঙ্গনা বলল, আমি কি একবার তোর মার কাছে যাব? এখন নয়, পরে। বলেই হঠাৎ যেন ব্যস্ত হয়ে পড়ল দেবরাজ। ঝুপ করে খাট থেকে নেমে চেয়ারে গিয়ে বসেছে। ঝোলা থেকে তরকার ভাঁড় বের করে বলল, আয় আয়, ঠান্ডা হয়ে যাচ্ছে, আগে খেয়ে নি। দেবরাজ যে প্রসঙ্গ ঘোরালো দিব্যি টের পেল অঙ্গনা। কথা না বাড়িয়ে কাগজের থালায় সে খাবার ভাগ করল। দুপুরের খাওয়া এখনও হজম হয়নি অত হাঁটাহাঁটির পরও। নিজের প্লেটে একখানা মাত্র রুটি নিয়ে অঙ্গনা আলগাভাবে জিজ্ঞেস করল, হ্যাঁ রে, টুকটুকের ফার্নিচারগুলো কবে দিচ্ছে? কাঁচা পেঁয়াজের কামড় বসিয়ে দেবরাজ বলল, রোববারই তো ডেলিভারির ডেট, দেরি হলে বড়জোর মানডে। দেবরাজ গলা ঝেড়ে বলল, আমি একটা কথা ভাবছিলাম জানিস, রিগার্ডিং টুকটুক। কি? এই যে রোজ ওকে ভবানীপুরে রেখে যাবি, আবার টানতে টানতে আনবি, মেয়েটার কিন্তু খুব স্ট্রেন পড়বে। উপায় কি? যদি একটা পুলকার অ্যারেঞ্জ করা যায়, এখান থেকে ডাইরেক্ট স্কুলে পৌঁছে দিল, তারপর ছুটি হলে মেসোমশাই গিয়ে। মেসোমশাই নয়, বাবা, রিলেশনটা আজ থেকে বদলে গেছে। ও হ্যাঁ, তাই তো, খেয়াল থাকছে না। দেবরাজ হেসে বলল, হ্যাঁ, যা বলছিলাম, বাবা নয় স্কুল থেকে কালেক্ট করলেন, আর তুই নয় ফেরার পথে মেয়েটাকে তুলে আনলি। পুলকার অদ্দূর যাবে নাকি? শুনলাম তো রাসবিহারী অবধি যাই। ওদেরই কারোর সঙ্গে কথাবার্তা বলে টলে নিতে হবে, যা এক্সট্রা লাগবে দিয়ে দেব। প্রস্তাবটা তেমন যুক্তিযুক্ত মনে হলো না অঙ্গনার। ব্যবস্থা যদি করা যায়ও, অঙ্গনার ভার হয়তো সামান্য লাঘব হবে, কিন্তু টুকটুকের চাপ আদৌ কমবে কি? তবু দেবরাজ যে টুকটুককে নিয়ে ভাবি তো, এটা শুনতে ভালো লাগলো। খাওয়া সেরে অঙ্গনা ফের একবার ব্যালকনিতে গেল। হঠাৎ টুকটুকের জন্য মন কেমন করছে। মেয়েটা কখনো রাতে মাকে ছাড়া থাকেনি, আজ কি করছে কে জানে। কদিন পরে তো আবার উল্টো সমস্যা, দাদু দিদাকে ছেড়ে এখানে এসে মানিয়ে নিতে পারবে তো? মেয়েটার কাছে বাবার স্মৃতি হয়তো আবছা এখন, তবু তার জায়গায় দেবরাজকে। টুকটুক যদি বেগরবাই করে, দেবরাজ খুব দুঃখ পাবে। তবে বুদ্ধিমান ছেলে তো, মুখে কিছু প্রকাশ করবে না, মনেই পুষে রাখবে কষ্টটা। মাঝখান থেকে অঙ্গনাও একটা বিশ্রী টানা পড়ে নে। কি রে, কি ভাবছিস? কাঁধে হঠাৎ দেবরাজের হাত। কিছুই না। অঙ্গনা নিজেকে সমে ফেরালো। নরম হেসে বলল, এখানে হাওয়াটা ভারী সুন্দর। একদিন তো উড়িয়ে নিয়ে যায়, আমি তো অনেক রাত অবধি এখানে বসে থাকি। বলেই দেবরাজ অঙ্গনার কানের পাশে মুখ এনেছে। তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে বলল, আজ অবশ্য বসে থাকার দিন নয়। অঙ্গনা অস্ফুটে বলল, আয়, তবে শুয়ে পড়ি।
দেবরাজ প্রায় জড়িয়ে ধরে ঘরে নিয়ে এলো অঙ্গনাকে। ঢুকেই অঙ্গনার চোখ বড় বড়। ডাঁটি শুদ্ধ রজনীগন্ধা গোটা বিছানায় ছড়িয়ে দিয়েছে দেবরাজ। ঠাট্টা সুরে অঙ্গনা বলল, এ তো ফুলশয্যার হদ্দমুদ্দ করে দিয়েছিস রে, শোবো কোথায়? কেন, ফুলের ওপরে? অসুবিধে হবে নাকি? গায়ে ফুটবে? দেবরাজ চোখ কুঁচকে স্বরচিত পুষ্পশয্যা নিরীক্ষণ করছে। বলিস তো সরিয়ে দিতে পারি। সেই সকাল থেকে আজ কত কিছুই তো ফুটছে, কাঁটার মতো। অঙ্গনার একটা ছোট শ্বাস পড়ল। মাথা নেড়ে বলল, না থাক।